অরবিন্দের সাথে নিবেদিতার যোগাযোগ অতি অল্পকালের। শ্রী অরবিন্দের কলকাতায় অবস্থান মাত্র 4 বছরের একটু বেশি। তার মধ্যে ছিল আবার বক্তৃতা সফর এবং কারাগারের বন্দি জীবন। নিবেদিতা কলকাতার বাগবাজারে ছিলেন মাত্র 22 মাস। তবুও এই স্বল্প সময়ের মধ্যেই শ্রী অরবিন্দ নিবেদিতার যে মূল্যায়ন করেছেন তার ঐতিহাসিক মূল্য ও তাৎপর্য অপরিসীম। দুজনেই ছিলেন সমকালীন ইতিহাসে বহু চর্চিত ব্যক্তিত্ব। দুজনেই ভারতবর্ষের মুক্তি আন্দোলনের অন্যতম বিশিষ্ট চরিত্র স্বরূপ। এখন আমরা শ্রী অরবিন্দের দৃষ্টিতে নিবেদিতার কথা শুনব শ্রীযুক্ত সমীর কুমার সাই মহাশয়ের কাছ থেকে। এবং ওনার বক্তব্যের পরে আমরা শ্রীমতী ডালিয়া সরকার এবং তার সাথে অনলাইন নিবেদিতা পাঠচক্রের সকলের সমবেত ভগিনী কি জীবনগাথা আও হাম সব গায়ে শুনব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর মা স্বামীজি ভগিনী নিবেদিতা ও বুদ্ধদেবের শ্রীচরণে প্রণাম। মঞ্চে ভূমিষ্ঠ পরম পূজনীয় মহারাজজিকে প্রণাম। প্রণাম জানাই আমার সামনে যে মায়েরাও ভূমিষ্ঠ আছেন এবং ভক্তমণ্ডলী যারা আছেন তাদের শ্রীচরণে প্রণাম জানাই। আজ আমাকে বলতে বলা হয়েছে আলোচনা করব এমন একটি বিষয় যা প্রত্যেকটি ভারতবাসীর কাছে খুবই প্রাসঙ্গিক। শ্রী অরবিন্দের দৃষ্টিতে নিবেদিতা, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আবশ্যিকভাবে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা হলো ভারত চেতনার বিকাশে ও জাতীয়তাবোধের উন্মেষে স্বামীজির মানসকন্যা ভগিনী নিবেদিতার নিরলস প্রয়াস ও অবদান এ প্রসঙ্গে আসবে। এখানে শ্রী অরবিন্দ ঘোষ একজন ব্যক্তিত্ব মনীষীর নাম আসে আর তার সঙ্গে ভগিনী নিবেদিতার আলোচনা প্রসঙ্গে। তো এখানে এই যে দুটি নাম পাওয়া যাচ্ছে, তো তার মধ্যে শ্রী অরবিন্দ তার দৃষ্টিভঙ্গিতে ভগিনী নিবেদিতার প্রসঙ্গে বলা, এইটা বিষয়টা দুরূহ। এই জন্য দুরূহ কারণ আমরা যদি দুজনের চরিত্রিক আলোচনা করি, জীবন দর্শন, তাহলে আমরা প্রথমেই বলি একটু দেখব যে শ্রী অরবিন্দর যে আধ্যাত্মিক এবং রাজনৈতিক আন্দোলন, সেই রাজনৈতিক আন্দোলন মূলত সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিল, স্বাধীনতা সংগ্রাম, এবং যেটার বেশিরভাগটাই হচ্ছে যে গুপ্তভাবে হয়েছে। গুপ্তভাবে হওয়ার ফলে পারস্পরিক যে আলোচনা এবং প্রকাশ দেশবাসীর কাছে অনেকটাই গোপন থেকে গেছে। তো যাক, এই প্রসঙ্গে আলোচনার আগে তাহলে আমরা শ্রী অরবিন্দের জীবন দর্শন একটু জেনে নিই, তার কিভাবে বড় হয়েছেন, কিভাবে ভেবেছেন, কিভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তাহলে আমরা তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে, কোন দৃষ্টিকোণ থেকে ভগিনী নিবেদিতার সম্বন্ধে সামান্য কিছু তার লেখা পাওয়া যায় বা আলোচনা পাওয়া যায়, সেটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে।
শ্রী অরবিন্দ জন্মেছেন তো কলকাতায়, কিন্তু জীবনের শুরু থেকে তিনি পাশ্চাত্য আদব কায়দায় বড় হয়েছেন, পড়াশোনা শুরু করেছেন তিনি দার্জিলিং খ্রিস্টান কনভেন্ট কলেজে। তারপরে কিছুদিন পরেই তার পরিবার থেকে তার ভাই বোনেদের সবাইকে পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে পড়াশোনা করার জন্য, যে তথাকথিত যে সভ্য যে আদব কায়দা কালচার এবং আরও উন্নত পড়াশোনা এবং মানুষ তৈরি করার জন্য। উনি প্রথমে সেন্ট পলসে ভর্তি হন, পড়াশোনা করেন। তো সেখানে কৃতি ছাত্র ছিলেন, খুবই কৃতি ছাত্র ছিলেন শ্রী অরবিন্দ। তারপরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ততদিন পর্যন্ত শ্রী অরবিন্দর দৃষ্টিভঙ্গিতে তার জীবন দর্শনে ছিল একজন সফল ব্যক্তি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়া। এইভাবেই তার কেরিয়ার গ্রাফ চলছিল। কেমব্রিজে ভর্তি হওয়ার পরে তিনি তখন আরও যে সঙ্গী সাথী ছিল, সেই সঙ্গী সাথীদের সঙ্গে তার কেমব্রিজ মজলিসে তার মনটা মজল। তিনি কি হলো, সেইখানে বিভিন্ন বিষয়ে তর্ক আলোচনা এসব হতো সেই সময়ে নব্য যুবকদের মধ্যে এবং শিক্ষিতদের মধ্যে। এই দক্ষিণ এশিয়া এবং তার মধ্যে ভারতবর্ষ বিশেষ করে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই অবস্থার বিভিন্ন বিষয় নিয়ে সেখানে তর্ক আলোচনা এসব হতো। এবং শ্রী অরবিন্দ কৃতি ছাত্র হিসেবে এবং ইনি একজন অত্যন্ত ক্ষুরধার বাগ্মী হিসাবে তিনি সেই আলোচনা এবং তর্কে অংশ নিতেন। সেইভাবে অংশ নিতে নিতে ওনার মনের মধ্যে আস্তে আস্তে এই দক্ষিণ এশিয়ার জাতীয়তাবোধ, এখানকার অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষের জাতীয়তাবোধ, ইনি এরকমভাবে আকৃষ্ট হয়ে পড়েন। এবং ভারতবর্ষের জাতীয়তাবোধ, ভারতবর্ষের মানুষের কি অবস্থা, তাদের এই পরাধীন অবস্থা, এসব নিয়ে আস্তে 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 ওনার মনের মধ্যে গভীর রেখাপাত করে এবং উনি দেশপ্রেমী এবং স্বাধীনতাকামী হয়ে পড়েন। এরকমভাবে চলছিল, কিন্তু ওখানে একটা অসুবিধা ছিল। ওখানে সক্রিয়ভাবে ওনার সেই রকম যে প্রবাসী ভারতীয় ছিল বা তাদের সবার সঙ্গে মিলে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়া, সেটা তখন সম্ভব ছিল না। দুটো কারণে সম্ভব ছিল না। তার কারণ ওনার মধ্যে যে অগ্নিস্ফুলিঙ্গ ছিল, সেটা মূলত আন্ডারকভার অগ্নিস্ফুলিঙ্গ। আন্ডারকভার কেন বলছি ভাবার চেষ্টা করুন। সেটা হচ্ছে ওনার এক তো পারিবারিক তরফ থেকে এক চাপ ছিল, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে পারিবারিক সামাজিক চাপ, আর দ্বিতীয় সেইখানে পরিবেশ এবং প্রেক্ষাপট এমন ছিল না, অনুকূল ছিল না ওনার সক্রিয়ভাবে রাজনৈতিক আন্দোলনে তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ার পরিস্থিতি ছিল না। এই সময় একটি ঘটনা ঘটে যে তখন বরোদা থেকে দ্বিতীয় শাহাজিরাও গাইকোয়াড় উনি আসেন ওখানে, কিছু সরকারি কাজেই আসেন। তো তিনি তখন শ্রী অরবিন্দর সঙ্গে আলোচনা হওয়ার পরে ওনার মেধা, ওনার বাগ্মিতা, স্পষ্ট চিন্তা ভাবনা, ওনার লেখা, এর মধ্যেই অরবিন্দ লিখতেন উনি, ওনার লেখার ক্ষমতা, এসব দেখে উনি বলেন তুমি তো ভারতবর্ষের ছেলে, ভারতে এসো, বরোদায় যদি আসো তাহলে তোমাকে সরকারি উচ্চ পদে কাজ দেবো এবং তুমি ওখানে করতে পারবে। তা উনি প্রথমে রাজি ছিলেন না, প্রথমে ভেবেছিলেন কিভাবে হবে, এখানেই বোধহয় কেরিয়ার ভালো হবে, বেটার হবে। তারপরে এক বছর পরে, এটা 1992 সাল, তো 93 সালে উনি সিদ্ধান্ত বদলান এবং বরোদায় চলে আসেন এবং সেখানে প্রশাসক এবং পরে অধ্যাপক পদে কাজ করেন। ওখানে 1993 সাল থেকে 1893 সাল থেকে 1906 সাল পর্যন্ত বরোদায় তখন ছিলেন। কিন্তু ওনার মধ্যে যে তখন এই জাতীয়তাবোধের বীজ অঙ্কুরিত হয়েছিল, সেই অগ্নিস্ফুলিঙ্গ তখন প্রকাশ পেতে চাইছিল। তিনি লিখছিলেন, লেখারও চেষ্টা করছিলেন, কিন্তু ওনার লেখাগুলো সেন্সার করা হতো। উনি যেহেতু প্রশাসক পদে ছিলেন, সেগুলো সেন্সার করা, এই জন্য ওনার মধ্যে একটা কষ্ট কাজ করত। এর মধ্যেই ভগিনী নিবেদিতা বরোদায় গিয়েছিলেন বক্তৃতা করতে। ওখানে এক আমন্ত্রণেই বক্তৃতা করতে গিয়েছিলেন ভগিনী নিবেদিতা। তো তখন শ্রী অরবিন্দকেই দায়িত্ব দেওয়া হয়, ওনাকে স্টেশন থেকে নিয়ে আসা, যেখানে থাকবেন, দেখভাল করা, এসবের দায়িত্ব দেওয়া হয়। ভগিনী নিবেদিতা এই হীরাকে চিনতে ভুল করেননি। উনি তখন ওনার সঙ্গে আলোচনা করেন।
অদ্ভুত আলোচনাটা হয়েছিল ওদের দুজনের মধ্যে, প্রথম আলোচনা অরবিন্দের প্রথম লেখায় যেটা পাওয়া যায় সেটা এরকম, যে আলোচনাটা এরকম হয়েছিল যে উনি জিজ্ঞেস করেছিলেন ভগিনী নিবেদিতা ওনাকে যে আপনি কি শাক্ত ধারায় বিশ্বাস করেন, মানে শাক্ত শক্তি সাধনায় বিশ্বাস করেন। তার আগেই শ্রী অরবিন্দ ওনার কালী দি মাদার ওই বইটা পড়েছিলেন। তো উনার বুঝতে ভুল হয়নি, উনি কি জিজ্ঞেস করছেন। উনি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে আপনি কি তাহলে এই সশস্ত্র বিপ্লব, ভারতের আন্দোলন এগুলোকে সমর্থন করেন বা এটা করেন। তা শ্রী অরবিন্দ সেটা বুঝতে পেরেছিলেন। এই ছিল তাদের প্রথমে আন্দাজ অবস্থা। এবার পাশাপাশি আমি ভগিনী নিবেদিতার প্রথম দিকের কিছু কথা বলি, তাহলে পারস্পরিক ইন্টারাকশনে বা পারস্পরিক যে আদান প্রদানে সুবিধা হবে। ভগিনী নিবেদিতা জন্মেছিলেন, আগেই বলেছেন, আশিস দাও বলেছেন, পিনাকিও বলেছেন, এটা মহারাজ বলেছেন, আপনারা জানেন যে আয়ারল্যান্ডে এক খ্রিস্টান ধর্মযাজকের ঘরে। তো ঠাকুর যেমন বলেছেন যে যদি সরল না হলে তার কাছে আসেন না। তো ওনার যদি আমরা দেখি পারিবারিক তো ঠাকুরদা, বাবা, মা, বাবা স্যামুয়েল রিচমন্ড নোবেল এবং মা মেরি ইসাবেলার কথা দেখি, এবং ওনার গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদারদের দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আধ্যাত্মিক জমি তৈরি ছিল। সেই অবস্থায় উনি সেখানে আসেন। এবং ওনার বাবা, যদিও উনি বাবাকে বেশি দিন পাননি, ওনার যখন 10 বছর বয়স তখন ওনার বাবা মারা যান, আর মা পরে মারা যান 1909 সালে। তো তারই মধ্যে উনি যখন খুব ছোট, তখন বাবা ধর্মযাজক হিসেবে যেখানে যেতেন বা এই লোকের সেবা করতে যেতেন, ওনাকে সঙ্গে নিয়ে যেতেন। উনি সেখানে আগ্রহ ভরে যেতেন এবং সেগুলো লক্ষ্য করতেন। আমরা এগুলো দেখতে পাই সেবা মাতৃরূপের অবস্থায়। আমরা মা শারদার মধ্যে যেমন ছোট থেকে তার বাবার যে গ্রামের মানুষদের সেবা করায় উনি যে সক্রিয়ভাবে নিজের থেকে, কেউ শিখিয়ে দেয়নি, অংশ নিতেন। তো ভগিনী নিবেদিতার মধ্যেও দেখি বাবার কাছ থেকে প্রথম তার শিক্ষার বীজ মানুষের সেবা করার উনি পেলেন ওখানে। তারপরে উনি ভগিনী নিবেদিতা ছিলেন প্রচণ্ড মেধাবী ছাত্রী। তার পড়াশোনা মূলত হয়েছে থেকে পড়াশোনা হওয়ার পরে তিনি উত্তর আয়ারল্যান্ডে এবং লন্ডনে বিভিন্ন জায়গায় উনি স্কুলে চাকরি করেন। 17 বছর বয়সে প্রথম শিক্ষকতা করেন এবং বিভিন্ন সমাজের উচ্চ স্তরের মানুষদের সঙ্গে ওনার কাছাকাছি আসার সুযোগ হয়। সেই হিসেবে উনি শিক্ষকতার পেশায়ও সফল ছিলেন। সেরকমভাবে উনি যখন 1900 কত সালে এলেন, লন্ডনে চলে এলেন শিক্ষকতা ছেড়ে, খুব সম্ভবত 95 সালে। তো 94 সাল পর্যন্ত শিক্ষকতা করেছিলেন, 95 চলে এলেন লন্ডনে। তারপরেই উনি 95 সালে দেখা হলো স্বামী বিবেকানন্দের সঙ্গে। তো তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে উনি এমনি কৌতূহল ভরেই গিয়েছিলেন, সেখানে আমন্ত্রিত ছিলেন। সমাজে উচ্চবর্গের মধ্যে এবং সম্মানীয়দের মধ্যে যেমন আমন্ত্রণ জানানো হয় যে কোনো একটা অনুষ্ঠান হবে সেখানে আসবে, উনি যে তার আগে শুনেছিলেন একজন এরকম হিন্দু সন্ন্যাসী, তিনি তার প্রবল মেধা, প্রজ্ঞা এবং ধর্মের সম্বন্ধে, বেদান্তের সম্বন্ধে তিনি নতুন দিশা দেখাচ্ছেন সবাইকে, এইসব শুনেছিলেন। কিন্তু উনি বিবেকানন্দকে সম্যকভাবে জানা বা সেটা জানতেন না। তো সেরকমভাবেই উনি আমন্ত্রিত হয়েছিলেন যাওয়ার জন্য। গিয়ে ওখানে শোনার পরে তো উনি বুঝলেন যে উনি যা শুনেছেন তা সঠিক শুনেছেন, এবং তারপরেই উনি স্বামীজির প্রতি আকৃষ্ট হন। স্বামী বিবেকানন্দও ওনাকে আলাদা করে যখন কথা বলেন তখন বুঝতে পারেন যে এটা একটা শুধু অগ্নিস্ফুলিঙ্গ বললে ভুল হবে, এটা বিদ্যুৎ শলাকা। তো সেই অবস্থায় উনি বুঝতে পারেন এবং ওনাকে তারপর আহ্বান করেন ভারতবর্ষে আসার জন্য। উনি ভাবতে কিছুটা সময় নেন, উনি ভারতবর্ষে আসেন 1998 সালে। তো আসার পরে তারপর স্বামীজি ওনাকে মায়ের সঙ্গে দেখা করান। মা যখন তার কষ্টি পাথরে যাচাই করে ওনাকে বিচার করে বুঝে নেন যে ভারতবর্ষের সেবার জন্য এনার ব্যবহার হতে পারে, এনার মেধা ব্যবহার হতে পারে, তখন স্বামীজি ওকে ব্রহ্মচর্যে দীক্ষা দেন। এই হচ্ছে ভগিনী নিবেদিতার প্রথম দিকের অবস্থা।
তাই এই দুজনের এই প্রেক্ষাপটে একটা এবার আমরা দেখব যে শ্রী অরবিন্দ ভগিনী নিবেদিতাকে কিভাবে দেখছেন। যখন দুজনের এই জীবন দর্শনের প্রথম দিকের অবস্থা, শ্রী অরবিন্দ যখন আলাপ হয় ওনার সঙ্গে, আলাপ হওয়ার পরে প্রথম যে কিছু হয়েছিল অরবিন্দের পত্রাচারে, একটা দুটো পত্রাচারে এটা পাওয়া যায় যে ওনার সঙ্গে উনি বলেছেন যে ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল, কিন্তু আমার যাতায়াতের পথে স্টেশন থেকে ফেরার পথে কিছু কথা হয়, কিন্তু সেখানে আমাদের রাজনৈতিক প্রথম দিনে বেশি রাজনৈতিক আলোচনা এসব কিছু আমাদের হয়নি। পরবর্তী সময় অনেক পরে অরবিন্দ এটা বলেছিলেন যে আমি ভগিনী নিবেদিতাকে খুব ভালোভাবে জানতাম। তিনি বহু বছর ধরে রাজনৈতিক ক্ষেত্রে একজন বন্ধু এবং সহকর্মী ছিলেন। বড়োদায় থাকাকালীন অরবিন্দ বাংলার বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীর সমন্বয়ের জন্য একটি কেন্দ্রীয় সংগঠনের পরিকল্পনা করেছিলেন। সংগঠনের একটি মূল পরিষদ গঠিত হয়েছিল এবং অরবিন্দ নিজে এই মূল পরিষদে 5 সদস্যের একজন হিসেবে নিবেদিতার নাম উল্লেখ করেন। তাহলে আমরা যদিও বেশি লেখা, শ্রী অরবিন্দের বেশি লেখা বা অন্য বিপ্লবীদের কিছু লেখা পাই, বেশি লেখা পাই না, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য ভগিনী নিবেদিতা কতটা গভীরে গিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জন্য তাদের সঙ্গে মিশতেন এবং তাদের সঙ্গে আলোচনা করতেন। বারীন্দ্র কুমার ঘোষ লিখেছেন যে নিবেদিতা সেই সময় বাংলায় পরিচালিত স্বাধীনতা আন্দোলনের গোপন বিপ্লবী সমাজের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ শ্রী অরবিন্দের ভাই, এবং তিনি নিজেও তাদের গোপন বিপ্লবী সমাজের সাথে সম্পর্কিত কাজের জন্য বেশ কয়েকবার বাগবাজারে তার বাসভবনে তার সাথে দেখা করতে এসেছিলেন। এখানে একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে যে ভগিনী নিবেদিতা 108 আপার সার্কুলার রোডে গোপন বিপ্লবী সমাজের যে পরিচালিত হতো সেখানে তিনি সক্রিয়ভাবে শুধু অংশ নেননি, তাদেরকে অনুপ্রাণিত করতেন এবং তাদেরকে গাইড করতেন। এবং নতুন যে ছেলেরা সেই বিপ্লবী সমাজে যোগ দেবেন তাতে সেইগুলোকে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা এবং বিভিন্ন জায়গায় ঘুরে তাদেরকে সিলেকশন করা, এই কাজও তিনি আধ্যাত্মিকতার পাশাপাশি এই কাজও তিনি করেছেন। তিনি একটি বিপ্লবীদের স্কুলের জন্য প্রশিক্ষণের জন্য একটি স্কুল এবং অধ্যয়ন বৃত্ত তৈরি করা, এটা ছিল তার উদ্দেশ্য। যে তথ্য আমরা পাই, স্বামী বিবেকানন্দের শিষ্যা হিসেবে ভারতে আসেন এবং প্রথম নারী সন্ন্যাসিনী হিসেবে ব্রত গ্রহণ করেন পাশ্চাত্য নারী হিসেবে। ভারতে নারী শিক্ষা ও সমাজ কল্যাণে কাজ করার পাশাপাশি তিনি ভারতীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলতেন। তিনি প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন এবং বিপ্লবীদের অনুপ্রাণিত করতে লিখনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেন। এই অবস্থায় এই সময়ে, আর আমরা জানি 1898 সালে প্রথমে আসার পরই তিনি একটি মেয়েদের স্কুল স্থাপন করেছিলেন মায়ের অনুমতি নিয়ে, যেটা স্বয়ং সারদা দেবী স্বয়ং সেটার উদ্ঘাটন করেছিলেন। আর তার স্কুলে ভারতবর্ষের মধ্যে প্রথম কোনো স্কুলে বন্দে মাতরম গাওয়া তিনি শুরু করেন। তিনি সেই সময় যখন তাকে বলা হয়েছিল একটা সময় একটা থেকে সাংবাদিক থেকে তখন বলা হয়েছিল যে এইভাবে তার এই সব কার্যকলাপ ব্রিটিশ সরকারের স্ক্যানারে আসছে, তখন উনি একটা কথা বলেছিলেন উত্তরে, 2 জায়গায় বলেছিলেন, কথাটা পরবর্তী আরেকটায় আসছি, যে এটা ভুলে যাবেন না যে আমার শরীরে একটা স্বাধীন জাতির রক্ত বইছে, তাই আমাকে এভাবে ভয় পাওয়ানো যাবে না। ভারতবর্ষের মধ্যে এই ভারত মাতার যতদিন না পূজা হবে ততদিন পর্যন্ত ভারতবাসীর মধ্যে মুক্তি নেই। তো 1904 সালে তিনি আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেন, যেটা ঋষি অরবিন্দও জানতেন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরবর্তী সময় আমরা বুঝতে পারি যেটা শ্রী অরবিন্দও জানতেন এবং তার জন্য তিনি ভগিনী নিবেদিতার প্রতি এত শ্রদ্ধাবনত ছিলেন আন্দোলনের ক্ষেত্রে, যে সেই সময় রাশিয়ার যে সশস্ত্র বিপ্লব যে আন্দোলন, সেই আন্দোলনেও ভগিনী নিবেদিতা পরামর্শদাতার কাজ করেছিলেন একটা সময় যখন তিনি শিক্ষিকা ছিলেন। শুধু তাই নয়, পরবর্তী সময়ে ভারতবর্ষে আসার পরে
তিনি স্বামীজির শরীর চলে যাওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি সব জায়গায় বক্তৃতা করতে যেতেন। শুধু আধ্যাত্মিক নয়, সেখানে ভারতবর্ষের উন্নতির জন্য, ভারতবর্ষের জাতির মুক্তির জন্য, আধ্যাত্মিক বিকাশের জন্য, ভারতবর্ষের পরাধীন ভারতের স্বাধীন হওয়া যে কতটা জরুরি সেই বিষয়ে তিনি তার মধ্যে বলার চেষ্টা করতেন এবং বলতেন। তো তিনি স্বামী বিবেকানন্দ সোসাইটি এবং স্বামী বিবেকানন্দ বোর্ডিং হাউস যে স্থাপন করেছিলেন শুধুমাত্র এদের স্বাধীনতা চেতনা ভারতবাসীর মধ্যে জাগ্রত করার জন্যই। একটা বিশেষ ঘটনা, তাঁরই এই অনুপ্রেরণায় তার যে কালিদা মাদার, ভারত এই যে কালীরূপা মা, এই বই পড়ার পরেই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রায়িত করেন। তার আগে আমরা এরকমভাবে ভারতবর্ষকে মা হিসেবে পূজা করা, স্বামীজি প্রথম আহ্বান দিয়েছিলেন এবং তারপরে ভারতবর্ষকে মা হিসেবে পুজো করা, এই ভগিনী নিবেদিতা সেই অভ্যাস আমাদের মধ্যে আনার চেষ্টা করলেন। সেইটা করতে গিয়ে উনি করেছিলেন একটা মধ্যপ্রদেশে এক জায়গায় একটা কলেজে একটা অনুষ্ঠানে ওনাকে ডাকা হয়েছিল। সেখানে উনি হিসাবে চিফ গেস্ট হিসেবে গিয়েছিলেন। তো গিয়ে সেখানে দেখলেন যে তারা সবাই ক্রিকেট খেলা বা এসব আরও যে আছে তাদের এই পারফরমেন্সের জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং এই পুরস্কৃত করার মধ্যে ভারতীয় কোনো খেলা বা ভারতীয় কোনো আমাদের যে শরীরচর্চা বা অন্য কিছু সেরকম কোনো কলাকুশলীদের জন্য আলাদা করে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে না। তখন উনি বললেন, আমাকে যদি এখানে থাকতে হয়, আমাকে আমার হাত দিয়ে যদি পুরস্কার দিতে হয়, তাহলে এই লজ্জা থেকে ভারতবাসীর মুক্তি পাওয়া উচিত যে আমাদের অসিচালনা, আমাদের ভারতবর্ষের যে খেলা আছে, এই ফুটবল খেলা কি আমাদের শরীরচর্চা, আমাদের মল্লযুদ্ধ, এইসব খেলা এইসব যদি করা হয় এবং তাদেরকেও যদি পুরস্কার দেওয়া হয় তাহলে আমি এই অনুষ্ঠানে থাকব। তখন কর্তৃপক্ষ প্রথমে আপত্তি ছিল, তারপরে কর্তৃপক্ষ বাধ্য হয়। পরের দিন আবার সেই খেলা হয় এবং অসিচালনা করা হয়। উনি নিজেও সেই অসিচালনায় অংশ নেন এবং দেখান কিভাবে করতে হবে। তো তারপরে তাদের পুরস্কৃত করা হয়। এই প্রথম কোনো ব্রিটিশ সমাজের, ব্রিটিশ শাসকদের সামনে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ভারতবাসী হিসাবে, সেটা তিনি প্রথম ভারতবাসীকে শেখালেন যে ভয়কে কিভাবে জয় করতে হয়। 1902 সালের আগস্ট থেকে 1905 সালের জুলাই পর্যন্ত সময়কালকে ভারতীয় রাজনীতিতে নিবেদিত যুগ হিসেবে অভিহিত করেছেন। তার কারণ এই সময়ে তিনি জাতীয়তাবাদী চেতনায় বিকাশে, বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপনে এবং গোপন সমাজের জন্য তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়োগ এবং রাজকীয় রাজ্যগুলির পৃষ্ঠপোষকতা চাওয়ার লক্ষ্যে দেশব্যাপী বক্তৃতা প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে জাতীয় কংগ্রেসেও চেয়েছিলেন যে আপামর জনসাধারণ এতে যোগ দিন এবং ভারতবর্ষের মানুষের যে চাওয়া পাওয়া সেটা তাতে প্রতিফলিত হোক, তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময়ে মধ্যপন্থী যে জাতীয় কংগ্রেসের নেতারা তারা বেশি দিন তার এই প্রাধান্য মানতে রাজি হননি। তিনি গোপালকৃষ্ণ গোখলেকে এই প্রসঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছিলেন। একটা জিনিস আমরা যদি দেখতে পাই, আমরা লক্ষ্য করব যে তিনি যেখানে যেখানে বক্তৃতা করতে গেছেন, ভাষণ দিতে গেছেন, সেখানে এবং আমরা যে স্বাধীনতা সংগ্রামের জন্য বিশিষ্ট বিপ্লবীদের নাম আমরা দেখতে পাই, আন্দোলনকারী, তো যেসব জায়গায় গেছেন তার মধ্যে মেদিনীপুর একটি জায়গা। সেই জায়গায় এখানে উনি অনেক সময় দিয়েছেন। উনি উত্তরাখণ্ডেও গেছেন, তো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভারতবর্ষের সব জায়গায় গেছেন। মেদিনীপুরের নাম বিশেষ করে আমি বলছি, উনি ওখানে যথেষ্ট সময় দিয়ে ওখানে বিয়ে করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন এবং ওখানে ওনাকে ধমকি দেওয়ারও চেষ্টা করা হয়েছিল যে আপনার কথা এখানে কেউ শুনবে না, এখানে যে আছে আপনি দেখুন বেশি লোক আপনার শুনছে না কথা। তখন উনি দ্বিতীয়বার ওই একই কথা বলেছিলেন যে আমাকে ধমকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি হচ্ছে কি স্বাধীন জাতির প্রতিনিধি। তো দেখুন মেদিনীপুরে ওনার সংস্পর্শে আসা আছে যে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ছিলেন জ্ঞান বসু, নিরপদ রায়, সত্যেন্দ্রনাথ বসু, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগো। এসব বিপ্লবীরা তার সময় এসছেন এবং অনুপ্রাণিত হয়ে সেখানে কাজ করেছেন, এসেছেন। এরা তার কর্মকুশলতার ফল, ওখানে তাদের সঙ্গে সফল যোগাযোগের ফল।
এখানে সশস্ত্র বিপ্লবীরা তাদের যে ইয়ে ছিল গোপন আস্তানা, সেখানে পারস্পরিক যে যোগ ছিল। তো নিবেদিতার সম্বন্ধে বলেছেন, নিবেদিতার মধ্যে একজন মহান আত্মাকে পেয়ে আমরা সকলেই খুবই অনুপ্রাণিত, যিনি কেবল তার কথার মাধ্যমেই নয় বরং তার কর্মের মাধ্যমেও সকলকে তীব্র দেশপ্রেমিক হতে এবং কঠোর পরিশ্রম ও ত্যাগের জীবন গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন। শ্রী অরবিন্দর সঙ্গে একাধিকবার ভগিনী নিবেদিতার দেখা হয়েছে এবং শ্রী অরবিন্দ তার ভাই এবং আরও এই বিপ্লবীদেরকে এই বোসপাড়া লেনে বাগবাজারে ভগিনী নিবেদিতার কাছে পরামর্শের জন্য এবং আলোচনার জন্য বহুবার পাঠিয়েছেন। আমরা এটা পরবর্তী সময় ইতিহাসে বেশি লেখা হয়নি, আমরা জানতে পারি শ্রী অরবিন্দ অনেক পরে পণ্ডিচেরিতে বসে এটা আলোচনা করেছিলেন যে তিনি যখন বুঝতে পারেন, শ্রী অরবিন্দকে কেন আন্ডার কভার অগ্নিস্ফুলিঙ্গ বলছিলাম, যে তিনি যখন বুঝতে পারেন যে ব্রিটিশ সরকার তাকে আলিপুর বোমা মামলায়, যদিও তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় ছাড়া পেয়েছিলেন, কিন্তু আবার তাকে দ্বিতীয়বার কারারুদ্ধ করা এবং তার কাজকর্ম প্রতিটা তাকে লক্ষ্য করা হচ্ছে এবং তার পক্ষে কাজ করা এখানে সমস্যা। তিনি যখন এই অবস্থা বুঝতে পারেন, তখন ভগিনী নিবেদিতাই তাকে সেফ প্যাসেজের জন্য সাহায্য করেন এবং তিনি যে এখান থেকে চন্দননগর হয়ে যাবেন, পণ্ডিচেরি যাবেন, সেটা ইতিহাসে খুব ইয়াতে কোনো জায়গায় সেটা ভাবে আমি পাইনি, তাহলে আমি উল্লেখ করতাম। কিন্তু আমি দেখেছিলাম এক জায়গায় যে উনি যখন এখান থেকে যান তখন কিভাবে রাত্রে যাবেন, সেই রাত্রের অন্ধকারে ভগিনী নিবেদিতা তখন এখন যেটা যে আছে আমাদের গ্রে স্ট্রিটে, ওখানে নিজে গিয়েছিলেন এবং তার সেফ প্যাসেজের ব্যবস্থা পরামর্শ তিনি দিয়েছিলেন। শ্রী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন ভগিনী নিবেদিতার স্বেচ্ছাসেবক বাহিনীর একজন সদস্য ছিলেন। 1899 সালে কলকাতায় যখন প্লেগ হয়, প্লেগ ত্রাণের সময় এই বিপ্লবী গোষ্ঠীর কয়েকজন যারা ভগিনী নিবেদিতার খুব কাছাকাছি এসেছিলেন এবং তার পরামর্শ পেয়ে ধন্য হয়েছিলেন, তাদের মধ্যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন। এই সময়ে ঘটনার পরে পার্টিকুলারলি যখন এই শ্রী অরবিন্দ যখন গ্রেপ্তার হন আলিপুর বোমার মামলায়, তারপরে ভগিনী নিবেদিতার কাজকর্মকেও ব্রিটিশ সরকার লক্ষ্য করতে শুরু করেন, যে তিনি বিভিন্ন জায়গায় যেখানে যান সেগুলোকে দেখতে শুরু করেন। তো স্পাইং যখন শুরু করে তখন উনি ঘোষণা করেন, স্বতঃপ্রণোদিতভাবে ঘোষণা করেন যে অফিসিয়ালি আমার রামকৃষ্ণ মিশনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি স্বাধীনভাবে এই দেশের জন্য কাজ করছি, সাধারণ মানুষের জন্য কাজ করছি। এটা ওনার দূরদর্শিতাই প্রমাণ করে। উনি এটার জন্য করেছিলেন যাতে সেই সময়ে ব্রিটিশ সরকার রামকৃষ্ণ মিশনের ওপর কোনো রকমভাবে অসুবিধা না করে বা অত্যাচার না করে, কারণ ব্রিটিশ সরকারের বিভিন্নভাবে রামকৃষ্ণ মিশনের ওপরেও ছাপা পড়েছিল, এটা আমরা সবাই জানি। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন মনীষীর সম্বন্ধে আগে আলোচনা করেছেন বলে আমি কতগুলো বিষয় প্রসঙ্গগুলো বাদ দিলাম, যেহেতু আশিস দা এবং পিনাকি আলোচনা করেছে, তো সেগুলো আমার ইচ্ছা ছিল বলার। কিন্তু ভারতবর্ষের মনীষী, বিজ্ঞানী, শিল্পী, ঐতিহাসিক সবার সঙ্গে ভগিনী নিবেদিতা তাদেরকে এগিয়ে যেতে, কাজ করতে, লেখক তাদেরকে যেভাবে সাহায্য করেছেন, ইতিহাস তার সাক্ষী। আজকে একটা জায়গায় আলোচনায় আমি রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার আলোচনা সম্বন্ধে পড়ছিলাম যে সেই সময়ে যদি রবীন্দ্রনাথকে ইংরাজি অনুবাদ করে তারপর ওখানে গিয়ে ওটা প্রকাশ করা, এই বুদ্ধি ওনাকে ভগিনী নিবেদিতা স্বয়ং দিয়েছিলেন। সেই জন্য রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পেছনেও ভগিনী নিবেদিতার এই যে অসামান্য অবদান ভারতবাসীর জন্য, তো সাহিত্যের প্রথম নোবেল, তো সেই হিসাবে ভারতবাসী হিসাবে প্রত্যেক ভারতবাসী সেটা তার মনে রাখে। সেই জগদীশচন্দ্র বোস, আচার্য জগদীশচন্দ্র বোস তার কাজের স্বীকৃতি হিসাবে তিনি যাতে সেটা নোবেল পুরস্কৃত সেটা রেকর্ড হয় তার প্রথম কাজ, সেই জন্য এবং নোবেল পুরস্কার পান তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। গাছের বৃদ্ধি, এটাও ভগিনী নিবেদিতা বিভিন্ন তার বন্ধুদের মধ্যে সায়েন্স জার্নালে এবং বন্ধুদের মধ্যে পত্রপত্রিকায় আচার্য জগদীশচন্দ্র বসু এই কাজটাকে তিনি প্রচার করেছিলেন, যার ফলে সারা বিশ্বে তার এই বৈজ্ঞানিক কাজ স্বীকৃতি লাভ করে।
অবনীন্দ্রনাথ বসু, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ, আচার্য জগদীশচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামীদের কথা তো আমি বললামই। এরা সকলেই কোনো না কোনোভাবে ভগিনী নিবেদিতার সংস্পর্শে এসেছেন এবং তার দ্বারা উপকৃত হয়েছেন। তাকে রবীন্দ্রনাথ শ্রদ্ধাবনত চিত্তে লোকমাতা বলে সম্বোধন করেছিলেন এবং আখ্যা দেন। আর তার এই যে ভারত মাতা যে চিত্রায়িত করেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনিও ভগিনী নিবেদিতার থেকে অনুপ্রাণিত হয়ে, তার লেখা থেকে এবং তাকে দেখে অনুপ্রাণিত হয়ে, আপনারা দেখবেন ভারত মাতার যে মূর্তি যেটা করা আছে, চিত্রায়িত করা হয়েছে, তাতে ভালো করে চোখ বুজে দেখলে আমরা ভগিনী নিবেদিতার দিয়েই দেখতে পাই আমরা সেরকমভাবেই। এসব থেকে সংক্ষিপ্ত রূপকথা থেকে এটা স্পষ্ট যে তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা তৈরি করা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের জন্য যুবকদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত ভগিনী নিবেদিতা ভারত মাতার লক্ষ্যকে সম্ভাব্য সকল উপায়ে সমর্থন করেছিলেন ও তার জন্য প্রয়াস করেছিলেন। তার এই প্রয়াসের জন্য প্রয়াসের কথা শ্রী অরবিন্দ জানতেন ও সহমত পোষণ করতেন। শিল্প, বিজ্ঞান ও সাহিত্য জগতের তৎকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তার সংস্পর্শে এসে উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। ভগিনী নিবেদিতার যা মেধাসম্পন্ন ও শক্তিশালী মহিষী ছিলেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কোনোভাবে যখন কোনো লক্ষ্যে জড়িত থাকতেন এবং তখন তিনি তার উজ্জ্বল বুদ্ধি, প্রখর আবেগ, পূর্ণ হৃদয়ের নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার পূর্ণ প্রয়োগ করতেন। সুতরাং ভগিনী নিবেদিতা জাতীয় আন্দোলনে জড়িত হয়ে সেই সময়ে তার অনির্বচনীয় ছাপ রেখে গেছেন। ভগিনী নিবেদিতা সম্বন্ধে রবীন্দ্রনাথের একটা লেখা, তার লাস্ট দুটো শব্দ শুধু বলি, সেটাই হয়। আজকে আসার সময় সকালে আবারও দেখছিলাম যে দি শিপ ইজ সিঙ্কিং বাট আই শুড সি, শেষে কি ছিল? আই শুড সি দ্য সানরাইজ। তোমার এই সপিলাম আমার ধ্যানের ধনখানি। ওনার সারা জীবনের যে সাধনা, আধ্যাত্মিক যা মেহনত, যা পরিশ্রম, যা উন্নতির চেষ্টা, তার যে প্রতিষ্ঠা, তার যশ, সব কিছু সাধারণ ভারতবাসীর উন্নতির জন্য উনি সমর্পণ করেছেন, ভারত মাতার পায়ে সমর্পণ করেছেন। भारत कन्या
निवेदिता जनगण की लोकमाता, ये हमारी प्रिय भगिनी उन साथी को नमन करे, हम उन साथी को नमन करे। इस देश के लिए आत्मा बलि दी, देश के लिए आत्मा बलि दी, उनको याद करें, हम उनको याद करें। भारत मंदिर में जलती रहे, ओ मागनी की पुण्य शिखा सब भारत मंदिर में जलती रहे। जातीयता के स्वाभिमान का सब में जोश जगाए, इस देश के लिए आत्मा बलि दी, देश के लिए आत्मा बलि दी, उनको याद करें, हम उनको याद करें। अपनाए पर सेवा पर प्रेम की दीक्षा साधन करते जाए। आत्मत्याग की महान शिक्षा तुमसे हम अपनाए, पर सेवा पर प्रेम की दीक्षा साधन करते ऊंचा रखे हम तेरी मंजिल पाए, वज्र निशान ऊंचा रखे हम तेरी मंजिल पाए। आगे आगे सदा बढ़े हम तेरी जय जय गाए, हम तेरी जय जय गाए, हम तेरी जय जय गाए। গুরু স্বামী বিবেকানন্দের আশীর্বাদ, চারিত্রিক শুদ্ধতা এবং অকল্পনীয় সিংহ সাহসিকতার উপর ভর করেই বিদেশিনী মার্গট ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলার মেয়ে, বাংলার ভগিনী ও লোকমাতা নিবেদিতা। তার এই বাংলার সেবিকা, বান্ধবী ও মাতা হয়ে ওঠার জন্যে বাংলা শিক্ষার যে প্রয়াস ছিল তা আমাদের এখন বিস্তারিত আলোচনা করে শোনাবেন শ্রীমতী কমলা ব্যানার্জি। বক্তব্য বিষয় নিবেদিতার বাংলা শিক্ষা। असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। शांति शांति शांति। हरि ओम। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, ভগিনী নিবেদিতা, ভগবান বুদ্ধ সকলকে আভূমি লুণ্ঠিত প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম। সামনে উপবিষ্ট শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত এবং আদর্শে বিশ্বাসী ভক্তমণ্ডলীকে প্রণাম। আজকে আমার বিষয় নিবেদিতার বাংলা শিক্ষা। এতক্ষণ সকাল থেকে আমরা যে বক্তব্যগুলো শুনলাম, বক্তব্যের সন্নিবেশ আমাদেরকে একটি জীবনের উত্তরণের গল্প বলছে। আমরা ঠিক উত্তরণটা কীরকম? এই যে এক্ষুনি প্রথম যে মন্ত্রটি উচ্চারিত হলো, অসত্য থেকে সত্যে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো, এই ধরনের উত্তরণ। এই উত্তরণের গল্পই নিবেদিতার জীবন। আমি যেহেতু এই কথাগুলো বলা হয়েছে, তাই আমি পুরনো গল্পের চর্বিত চর্বণ করব না। কিছু তো প্রসঙ্গক্রমে এসেই যাবে, কিন্তু চেষ্টা করব বাংলা শিক্ষাতেই থাকতে। স্বামীজি আমরা সবাই জানি বহু ভাষাবিদ, প্রচুর বিদেশি শিষ্য শিষ্যা তার। আমরা দেখিনি কোনো শিষ্য বা শিষ্যাকে স্বামীজির প্রবর্তিত যে মত বা বেদান্তের ভাব, সেটা শিখবার জন্য, বোঝবার জন্য বাংলা শিখতে হয়েছে। তাহলে নিবেদিতাকে কেন শিখতে হলো? এটা বুঝতে গেলে আমাদেরকে স্বামীজির কয়েকটি আহ্বান সম্পর্কে আলোচনা করতে হবে। অনেক পরে একটি আশীর্বাদ করেছিলেন 1900 সালে নিবেদিতার জন্মদিনের দিন। স্বামীজি স্বরচিত কবিতায় বললেন, "Be thou the Indian's future son, the mistress, the servant and friend in one." আমি একটু পেছন ফিরে যাব। 1896 সালের 7 জুন স্বামী বিবেকানন্দ মার্গারেট নোবেলকে লিখলেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ যন্ত্রণায় দগ্ধ হইতেছে, তোমার কি নিদ্রা সাজে? আবার কখনো বলছেন, স্বদেশের নারীগণের কল্যাণকল্পে আমার কতকগুলি সংকল্প আছে, আমার মনে হয় সেগুলিকে কার্যে পরিণত করতে তুমি বিশেষভাবে সাহায্য করতে পারো। আবার বলছেন, ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। অর্থাৎ এই তিনটি বক্তব্যকে আমরা যদি পাশাপাশি রেখে একটু বিশ্লেষণ করবার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমেই কি দেখব? তিনি চান এমন একজন নারী, যে নারীকে তার বিদেশ থেকে ধার করতে হয়েছে, যিনি আগামী দিনের ভারতের তথা বাংলার নারী সমাজের পথপ্রদর্শক হবেন। তিনি সমগ্র জাতির পরিপ্রেক্ষিতে তিনি সেবিকা, বান্ধবী, মাতা হবেন, এটা তুই নিঃসন্দেহী। কিন্তু তার সঙ্গে তাকে কি হতে হবে? তাকে স্বামীজির যে ভবিষ্যৎ ভারতের স্বপ্ন,
সেই স্বপ্নের ব্যাখ্যাতা হয়ে উঠতে হবে। অর্থাৎ এত শিক্ষিত নারী বাংলাদেশে কোথায়? এতগুলো কাজ করবার জন্য নিবেদিতার তো আয়ারল্যান্ডের ভাষা জানলে চলবে না, তাকে তো ভারতের তথা বাংলার ভাষাকে জানতে হবে। কারণ একটা দেশীয় ভাষাকে যদি না জানা যায় তাহলে পরে কিন্তু দেশের যে জাতীয় ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি তাকে সম্পূর্ণভাবে জানা যাবে না। আর অনুবাদের মধ্যে দিয়ে যদি একটা জাতিকে আমরা জানবার চেষ্টা করি তাহলে সে জানাটা সর্বদাই আংশিক হবে। তাই সম্পূর্ণভাবে জানার জন্য নিবেদিতার বাংলা ভাষার শিক্ষা করা অত্যন্ত প্রয়োজন ছিল। আর ভবিষ্যতে নিবেদিতা তার কর্মপ্রণালী যে জায়গায় চালাবেন এবং যাদের মধ্যে চালাবেন তারা শিশু এবং কিশোরী নারী। এই শিশু এবং কিশোরী নারী কিন্তু বিদেশি ভাষায় দক্ষ হবে এমন সম্ভাবনা কম। এগুলো তার বাংলা ভাষার শেখার আরও কতগুলো কারণ। তারপরে আমরা আরেকটু যাব। স্বামীজি চাইলেন নিবেদিতাকে মা গ্রহণ করুন। মনে মনে এটা চাইলেও তার একটুখানি আশঙ্কা ছিল। এদিকে মা কিন্তু জানতেন যে ভবিষ্যতে ভারতের শিক্ষয়িত্রী রূপে নিবেদিতাকে বা মার্গারেট নোবেলকে স্বামীজি ভারতে নিয়ে আসছেন। সুতরাং মা প্রস্তুত ছিলেন তাকে গ্রহণ করবার জন্য। ডে অফ দ্য ডেজ নিবেদিতা ব্যাখ্যা করলেন। দেখা হলো মা এবং নিবেদিতার। মা খুব সাদরে গ্রহণ করলেন, ডাকলেন খুকি বলে। এই সময় আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখব প্রথম দিকে যখন বাগবাজারে নিবেদিতা এলেন তার প্রথম ৮-১০ দিন মা যেই বাড়িতে থাকতেন, অর্থাৎ ১০-এর ২ বোসপাড়া লেন, নিবেদিতা কিন্তু সেই বাড়িতেই বসবাস করতেন। এরও পরে যখন ১৬ নম্বর বোসপাড়া লেনের বাড়িতে এলেন তখনও নিত্য নিয়মিত নিবেদিতা মায়ের কাছে চলে আসতেন এবং মায়ের যে জীবনধারা সেটাকে তিনি সর্বক্ষণ অনুপুঙ্খভাবে দেখবার চেষ্টা করতেন এবং ধরবার চেষ্টা করতেন মার সমস্ত কার্যপ্রণালী। স্বামীজি কেন চাইলেন মা গ্রহণ করুন? এটা তো মঠ মিশনের পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রাচ্য ভাবকে আত্মীকরণ করতে গেলে মাকে জানা কিন্তু অবশ্য প্রয়োজনীয়। এবার নিবেদিতার অ্যাক্লাইমেটাইজেশন অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপারটা শুরু হলো। দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে জ্ঞাত হবার সুযোগ নিবেদিতা পেলেন মায়ের কাছাকাছি থাকার ফলে। ভিন্ন ভাষাভাষীতে হওয়ার ফলে বা ভাষার অন্তরায় থাকার ফলে নিবেদিতার পক্ষে খুব মুশকিল হচ্ছিল। যদিও ওনাদের দুজনের মধ্যে যে মানসিক সংযোগ তৈরি করা তাতে কোনো অসুবিধে সেভাবে ছিল না, কিন্তু এই যে পরস্পরের ভাষার জন্য যে বাধা সেই বাধাটাকে অতিক্রম করবার জন্য নিবেদিতার মায়ের সঙ্গে সরাসরি কথা বলার আত্মিক পিপাসা মেটানোর জন্য নিবেদিতা কিন্তু বাংলা শিক্ষায় অত্যন্ত আগ্রহী হলেন। এবং আমরা যতদূর জানি প্রামাণিক তথ্য মতে ২৮ এপ্রিল ১৮৯৮ থেকে নিবেদিতার বাংলা ভাষার শিক্ষার সূচনা হলো। এই উদ্যোগে আচার্যের ভূমিকায় ছিলেন স্বামী স্বরূপানন্দ। কিন্তু মনে রাখা প্রয়োজন এই সময় শিক্ষার সূচনা ঘটলেও উত্তর ভারতে স্বামীজির সঙ্গে থাকাকালীন এই শিক্ষা কিন্তু পূর্ণতার দিকে এগিয়ে চলল। এই সময়তে স্বামী স্বরূপানন্দ এবং স্বামীজি নিজেও তাকে বিভিন্ন শাস্ত্র সম্পর্কে বলছেন। স্বরূপানন্দ তো পড়াচ্ছেনই, স্বামী স্বরূপানন্দ তো পড়াচ্ছেনই,
গীতা পড়াচ্ছেন এবং তার সঙ্গে হিন্দু শাস্ত্র সম্পর্কে ধারণা দিচ্ছেন। এটা আমরা মুক্তিপ্রাণা মাতাজির যে নিবেদিতার জীবনী গ্রন্থ আছে সেখান থেকে জানতে পারি। কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই কিন্তু নিবেদিতার বাংলা শিক্ষা একেবারেই সীমাবদ্ধ ছিল না। নিবেদিতা ভীষণভাবে আগ্রহী ছিলেন যেহেতু, তাই তিনি কি করতেন, তিনি অনেক সময় বিভিন্ন মহারাজদের কাছেও বাংলার রূপগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করতেন বা বিভিন্ন জনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করতেন। এক্ষেত্রে গণেন মহারাজ কিন্তু খুব সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণেন মহারাজ অনেক সময় নিবেদিতার কে কোনো রকম সহায়তা করতে যখন যেতেন, বিভিন্ন রকম ইংরেজি শব্দের ভাঙা ভাঙা ইংরেজি এবং বাংলায় দুজনের মধ্যে কথোপকথন হতো। আর একজন আছেন নিবেদিতার বাংলা শিক্ষা ত্বরান্বিত করার পথে সহায়ক হিসেবে যিনি কাজ করেছেন, তিনি হচ্ছেন শশীভূষণ ঘোষের স্ত্রী নগেন্দ্রবালা। ইনি একেবারে নিবেদিতা যেই বাড়িতে থাকতেন বোসপাড়া লেনে তার পাশেই থাকতেন এবং যে কোনো কারণেই হোক নগেন্দ্রবালার সঙ্গে নিবেদিতার একটি সখ্য তৈরি হয়। এই এবং নিবেদিতাও নিজে কখনো কখনো নগেন্দ্রবালার বাড়িতে যেতেন এবং নগেন্দ্রবালাও প্রতিনিয়তই নিবেদিতার কাছে আসতেন। শুধু নিবেদিতার কাছে নয়, নিবেদিতার স্কুলেও কিন্তু উনি হামেশাই চলে যেতেন। এই নগেন্দ্রবালার সঙ্গে কথোপকথনের সময়তেও কিন্তু তার অসুবিধে হতো এবং তিনি ইংরেজি শেখবার এটাও একটা কারণ বলে মনে করা হয়ে থাকে। আরেকটি উৎস হচ্ছে বলরাম বসুর ভবন। বলরাম বসুর ভবনে সিস্টারের অবাধ যাতায়াত ছিল। বলরাম বসুর দৌহিত্রী, যিনি নাকি কৃষ্ণময়ীর কন্যা রাধারানী দেবী, তিনি তার স্মৃতিচারণায় বলছেন, মনে আছে সিস্টার মা দিদিমার সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে বলতে যখন আটকে যেতেন, তখন ভিতর বাড়ি থেকে দৌড়ে বাইরে এসে মহারাজদের কাছে ইংরেজি শব্দের বাংলা অর্থটা জেনে নিয়ে আবার ফিরে এসে কথা বলতেন। আমরা সবাই জানি শ্রী শ্রী মা নিবেদিতাকে খুকি বলে ডাকতেন। আচরণের মধ্যে সেই খুকি সুলভ সারল্য কিন্তু সর্বদাই আমরা খুঁজে পাই। মা তার খুকির বাংলা সম্পর্কে একটা খুব মজার কথা বলতেন, ও বেদের সময়কার বাংলা বলে। আসলে নিবেদিতা থেমে থেমে খুব আস্তে আস্তে সাধু বাংলায় কথা বলতেন, তাই মা এটাকে বেদের সময়কার বাংলা বলছেন। আসলে গ্রহণ আর সমন্বয়, এই দুটোর মিশ্রণে বাংলা ভাষাকে তিনি অন্তরাত্মার মধ্যে মিশিয়ে নিয়েছিলেন। আর এটার ফল কি হয়েছিল? শ্রেণীকক্ষে আমরা একটু আগেই নিবেদিতা স্কুলের কথা শুনলাম, যে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। যে স্বপ্ন তার গুরুর ছিল, সেই স্বপ্নকে সাকার করবার জন্য একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং মা গিয়েছিলেন সেই সময়। তার যেদিন পুজো হয় সেদিন মা উপস্থিত ছিলেন সেখানে। এই স্কুলের কোনো বাচ্চা যদি কখনো ইংরেজি শব্দ ক্লাসরুমে ব্যবহার করত, উনি খুব আহত হতেন। আরো মজার ব্যাপার, আমাদের তো খুব সহজেই অহংকারে লাগে, নিবেদিতার কিন্তু কখনো অহংকারে লাগতো না। তিনি কখনো দেখলেন ছাত্রীরা লাইন শব্দটা ব্যবহার করছে, ব্ল্যাক শব্দটা ব্যবহার করছে, উনি নিজে যেহেতু বাংলাটি জানেন না, ছাত্রীদের কাছ থেকেই ব্ল্যাকের অর্থ কালো, লাইনের অর্থ রেখা, এই শব্দগুলো শুনে নিয়ে উৎফুল্ল হতেন এবং অন্যদেরকেও সেটা শেখাতেন সঙ্গে সঙ্গে। নিবেদিতার বাংলা শেখা অনেকগুলো কারণ আমি দেখালাম, এটা ঠিক কথাই, কিন্তু আসল কারণ কিন্তু আরো গভীরে, সেটা ভারতীয় হয়ে ওঠা। এই যে মহারাজ কিছুক্ষণ আগেই বলছিলেন না, শেখাটা শুধু শেখা নয় যদি সেটা চরিত্রে প্রমাণিত না হয়। তো উনি তো মন, প্রাণ, হৃদয় সব কিছু দিয়ে ভারতীয় হয়ে উঠেছিলেন। নিবেদিতা স্কুলে ঠাকুরের
একটি ছবির নিচে তিনি একদিন ভারতের মানচিত্রকে টাঙিয়ে দিয়ে বলেছিলেন, জপ করো ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। আমরা কজন ভারতীয় এভাবে ভারতের নাম উচ্চারণ করতে পারি? নিজেরা কেউ কখন নিজেদেরকে প্রশ্ন করেছে কি? তাই জন্মসূত্রে তিনি যেখানকার হোক না কেন, তিনি কিন্তু সত্যি ভারতে নিবেদিত প্রাণ। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। আমরা এই শিক্ষাটা কিভাবে কাজে লাগলো সেটা আমরা একটু অন্যভাবে দেখব। সেটা হচ্ছে, তিনি তো ইংরেজি ভাষা বা আয়ারল্যান্ডের ভাষা তিনি ছোটবেলা থেকে শিখে এসেছেন। আমরা সবাই জানি, এর নিয়ে আলোচনাও হলো যে তিনি সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এই সমস্ত অনেক আলোচনা আমরা করলাম। ভারতবর্ষে এসে কী করলেন? ভারতবর্ষে এসেও কিন্তু উনি লেখাটা বাদ দেননি, কিন্তু যেহেতু লেখাটা উনি ইংরেজিতেই বেশি লিখতেন, তাই আমরা কিন্তু তার আলোচনা সেভাবে করিনি। তাকে নিয়ে বিশেষ আলোচনা কিন্তু হয়নি। আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে বাংলা সাহিত্যও কিন্তু নিবেদিতার সূত্র ধরেই নানা অভিমুখে এগিয়ে চলেছে। এখানে তিনি কখনো অনুবাদকের ভূমিকা পালন করেছেন, কখনো মননশীল ব্যাখ্যাতার ভূমিকা পালন করেছেন, কখনো সহৃদয়ের সংগ্রাহকের ভূমিকা পালন করেছেন, আবার উৎসাহদাত্রী হিসেবেও কাজ করেছেন, আবার কখনো কখনো দেখছি তিনি নিজেই সাহিত্যের বিষয়। অর্থাৎ বিভিন্নভাবে তিনি কিন্তু ভারতীয় সাহিত্য তথা বাংলা সাহিত্যের উত্তরণের আলোকপথের দিশারি। ভারতীয় জীবনে তার প্রথম প্রকাশিত কালী দ্য মাদার রচনায় টু সেন্টস অফ কালী শীর্ষক প্রবন্ধে তিনি সাধক কবি রামপ্রসাদ ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবন চিত্রিত করেছেন। রামপ্রসাদের মহাজীবনের ভাষ্য রচনা করতে গিয়ে স্বাভাবিকভাবেই প্রচুর গানের ব্যবহার তিনি করেছেন। আমরা দেখছি সেই গানগুলো তিনি অনুবাদ করছেন। তার মধ্যে দেমা আমায় তবিলদারি, ডুব দে রে মন কালী বলে, এই গানগুলি অত্যন্ত বিশিষ্ট। এখানে আমাদের উল্লেখ করা প্রয়োজন, এই গানের প্রতি আগ্রহ তার নিজেরও যেমন ছিল, তেমনি তিনি কিন্তু গুরুমুখে এই গানগুলো শুনেছেন। কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই গানগুলো নিত্যনিয়ত গাইতেন এবং কথামৃততে এই গানগুলির উল্লেখ আমরা পাই। গুরুর প্রতি শ্রদ্ধায় তিনি সম্পূর্ণ নিবেদিত। সুতরাং গুরু যেই গানগুলির কথা বলছেন সেগুলো যে তার মধ্যে প্রভাব বিস্তার করবে, এটাই তো স্বাভাবিক। বিশেষত্ব কোথায়? বিশেষত্ব এখানেই যে মায়ের পদতলে এই শব্দটা নিবেদিতার অনুবাদে এসে হয়ে গেল আন্ডার মাদার্স লোটাস ফিট। কি অসাধারণ মহিমান্বিত করলেন তিনি মায়ের চরণ পদ্মকে। শশীভূষণ মুখোপাধ্যায় বলছেন, নিবেদিতা ইউরোপীয় দিগকে বুঝাইবার জন্য গ্রন্থ লিখিয়াছেন। তাহার গ্রন্থে সাধক রামপ্রসাদ ও পরমহংস শ্রী রামকৃষ্ণদেব এই দুইজন ভক্ত সাধকের সাধন পদ্ধতি খুব সুন্দরভাবে বিবৃত হয়েছে। ইংরেজি শিক্ষানবিশ দিগের এই গ্রন্থ অবশ্য পাঠ্য। অর্থাৎ ইংরেজিতে লিখলেন, সমালোচক বললেন ইংরেজি শিক্ষানবিশের এটা অবশ্য পাঠ্য। কিন্তু আমরা যদি একথা বলি যে যারা ভাষার গবেষণা করছেন তাদের জন্য এটা একটা নতুন পথ, খুব ভুল বলা হবে কি? আবার এখানটায় আমরা নিবেদিতার একটা স্পষ্ট ভাবনা পেলাম মায়ের সম্পর্কে। আমাদের দেশের
সকল সাধকবর্গও কিন্তু এত আত্মিকভাবে মায়ের সব সময় সাধনা করে থাকেন এমনটা আমরা কিন্তু বলতে পারি না। অর্থাৎ বিদেশি হয়েও তিনি এতখানি ভারত সন্তান যে তিনি ভারতের ভারতীয়ত্বটাকে গ্রহণ করেছেন প্রত্যেকটি কোষে কোষে। শঙ্করী প্রসাদ বসু লিখছেন, রামপ্রসাদ সম্বন্ধে নিবেদিতার রচনা বাংলা সাহিত্যের আলোচনার ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। মা কালীর প্রতি সুগভীর আস্থা তাকে শাক্ত সঙ্গীতে আগ্রহী করে তুলেছিল এবং তার এই আলোচনা মধ্যযুগীয় শাক্ত সাহিত্য নিয়ে যে গবেষকরা আলোচনা করে থাকেন তাদের একটি নির্দিষ্ট দিশা দেখিয়েছে। মধ্যযুগীয় অন্য সাহিত্যের প্রতিও কিন্তু নিবেদিতা অত্যন্ত আগ্রহী ছিলেন। একটু আগেই মহারাজ আরেকটি প্রসঙ্গের উল্লেখ করেছেন, যেটা আমি আবার বলবো। সেটা হচ্ছে নিবেদিতা স্কুলের বাচ্চারা যখন সেলাই করত তখন কিন্তু তাদেরকে ওই গান শোনা, মানে হয় কালী কীর্তন বা বৈষ্ণব পদ ইত্যাদি শোনানো হতো বা তারা নিজেরা গাইত। মনটাকে একটা উচ্চ তারে বেঁধে রাখার চেষ্টা সব সময় ছিল, শুধু নিজের নয়, এই ছাত্রীদেরও মনটাকে সর্বদাই ঈশ্বর ভাবে ভাবিত করে রাখার একটা প্রচেষ্টা তার মধ্যে আমরা লক্ষ্য করে দেখি। আবার আমরা দীনেশচন্দ্র সেনের লেখায় এটাও পাই যে বৈষ্ণব কীর্তনিয়াকে মাঝে মাঝেই তিনি ডাকতেন এবং পয়সা দিয়ে তার কাছে গান শিখতেন। আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যের কথা জানি, কিন্তু এই পদাবলী সাহিত্যে যে গান ছাড়া যে তার পূর্ণতা আসে না, এটা কিন্তু নিবেদিতা বুঝেছিলেন। এরপরে আরেকটি বিষয় বলবো। নিবেদিতার সংযোগে দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাসের একটা বিরাট ইতিহাসকে রচনা করবার চেষ্টা করছিলেন। নিবেদিতা রাজি হয়েছিলেন সহায়তা করতে, এবং দীনেশচন্দ্র সেনের সঙ্গে এই যে তার বারবার কথা হয়েছে এই বিষয়ে, এই নিয়ে দীনেশচন্দ্র বোস বারবার লিখেও রেখেছেন। সেটা আমরা প্রায় 1 বছর যাবৎ তার এই বাক বিনিময়ের ইতিহাস আমরা পাই। এই ইতিহাসে আমরা যদি দেখি, এক জায়গায় এসে আমরা, সবার জানা আছে কিনা আশা করি জানা আছে, আমরা চণ্ডীমঙ্গল কাব্যের একটা জায়গায় লহনা এবং খুল্লনার যে উপাখ্যান, সেই উপাখ্যানে এক জায়গায় দেখব যে খুল্লনার প্রতি লহনার এবং সামাজিক যে সমাজপতি বলাই ভালো, সমাজপতিদের অন্যায় আচরণ, সেই অন্যায় আচরণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে নিবেদিতা বেঁকে বসলেন। কিছুতেই আলোচনা করবেন না, বললেন এটাকে, দীনেশচন্দ্র সেনকে বললেন এটাকে বাদ দিতে হবে। যদি বাদ না দেওয়া হয় তাহলে পরে আমি কিছুতেই এই বিষয়টির সঙ্গে যুক্ত থাকব না। কিছুতেই বুঝতেই চাইছেন না যে এটা দীনেশচন্দ্র সেনের লেখা নয়। কেন বাদ দিতে চাইছেন? কারণ ইংরেজি সাহিত্যে যখন এটা অনুদিত হবে তখন বিশ্বের দরবারে ভারতের এই নারীর প্রতি অবমাননা সেটা পৌঁছে যাবে। তিনি চান না, এই অসম্মান তিনি একেবারেই চান না। দীনেশচন্দ্র সেন লিখছেন, কোনো একটা বিষয়ের ভার লইলে তিনি মনে করিতেন না উহা পরের, সেটি সম্পূর্ণ আপনার ভাবিয়া খাটিতেন। এইভাবে পরিশ্রম কেহ মূল্য দিয়া ক্রয় করিতে পারে না। তো সুতরাং তিনি এতটাই আত্মিকভাবে কাজগুলো করতেন যার বিচার আমাদের মতন সাধারণ বুদ্ধিতে হয়তো নাও কুলোতে পারে। শুধু মধ্যযুগীয় নয়, সমকালীন সাহিত্যের প্রতিও তার আগ্রহ ছিল যথেষ্ট। শুধু সাহিত্য আমি বলবো না, একটু আগেই যে কথা হচ্ছিল তার উল্লেখ মাত্র আমি করব যে সাহিত্য, বিজ্ঞান, শিল্প সমস্ত কিছুর
উত্তরণের ক্ষেত্রে তার সম্পূর্ণ সক্রিয় একটা ভূমিকা আমরা বারবার লক্ষ্য করেছি। যখন পাশ্চাত্যে রবীন্দ্রনাথের লেখা কেউ জানেনি না, সেই সময় তিনি কাবুলিওয়ালা, দান প্রতিদান এবং তিনটি গল্প, ছুটি, তিনটি গল্প তিনি অনুবাদ করছেন। এবং রবীন্দ্রনাথ, নিত্যপ্রিয় ঘোষ লিখছেন যে রবীন্দ্রনাথ কিন্তু জানতেন না যে এই অনুবাদগুলো নিবেদিতা করেছেন। জগদীশচন্দ্র বোস নিবেদিতার মৃত্যুর পর এই পাণ্ডুলিপি খুঁজে পেয়ে রবীন্দ্রনাথকে জানান। অর্থাৎ পাশ্চাত্যে রবীন্দ্রনাথের লেখাকে ছড়িয়ে দেওয়া, এটার জন্যও কিন্তু নিবেদিতার অনেক, আমি কি বলবো, সহায়তা ছিল। এবার এখানটা একটা কথা বলবার আছে যে রবীন্দ্রনাথ কিন্তু জহুরি চিনতে ভুল করেননি। তাই রবীন্দ্রনাথের সঙ্গে তার অনেক মতপার্থক্য থাকলেও রবীন্দ্রনাথ কিন্তু সবসময়ই তাকে সেই সম্মানটা প্রদর্শন করেছেন। আবার কখনো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের লেখার বিষয়ে হয়ে উঠছেন নিবেদিতা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনী থেকে আমরা জানতে পারি যে, বা আমরা অনেকে এখন অনেক গবেষকের লেখা থেকেও এটা জানতে পারি যে গোড়া উপন্যাসের গোড়া চরিত্র এটা কিন্তু একই সঙ্গে নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ দুজনের চরিত্রের ছাপ কিন্তু এখানটায় রয়েছে। এবং প্রসঙ্গক্রমে এটাও বলা দরকার, গোড়া কিন্তু জন্মসূত্রে আইরিশ। রবীন্দ্রনাথ নিজে লিখেছিলেন, অননুকরণীয় ভাষায় জানিয়েছিলেন তাহার সর্বতোমুখী প্রতিভা ছিল। সেই সঙ্গে তার আরেকটি জিনিস ছিল, সেটি তার যোদ্ধৃত্ব। এই যোদ্ধৃত্বটা আমরা স্বামীজির মধ্যেও দেখেছি। স্বামীজির সন্তান, স্বামীজির মানসকন্যা নিবেদিতা, তিনি মেঘনাদ বধ কাব্যের অত্যন্ত প্রশংসা করেছেন। গুরু শিষ্য পরম্পরা, স্বামীজির যোদ্ধৃত্বই নিবেদিতার মধ্যেও কাজ করছিল। এরপর আমরা দেখব 19 শতকের খ্যাতিমান নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যিনি নাকি রামকৃষ্ণ ভাবজগতের আরেকজন পুরোধা পুরুষ, তার রচনার থেকেও কিন্তু তিনি অনুবাদ করছেন। ম্যাকলাউডকে 1899 খ্রিস্টাব্দে একটা চিঠিতে লিখছেন, I have begun to translate Mr. Ghosh's Mad Woman. আবার নোটস অফ সাম ওয়ান্ডারিংস গ্রন্থে তিনি স্বামী বিবেকানন্দের মুখে শোনা একটি গান লিখে রাখছেন, প্রেমের রাজা কুঞ্জ বনে কিশোরী, প্রেমের দাড়ি আছে দাঁড়ে করে মোহন বাঁশরি। এই গানটি কিন্তু গিরিশচন্দ্রের নিমাই সন্ন্যাস নাটকের একটি গান। ভগিনী নিবেদিতার ট্রেডিং টেলস অফ হিন্দুজ গ্রন্থে অনেকগুলো কাহিনী রয়েছে। সেখানে কৃষ্ণচরিত্র, পরীক্ষিত, জনমেজয়, সীতা সাবিত্রীর উপাখ্যান, এগুলো সমস্ত এই গল্প মানে বইটির মধ্যে স্থান পেয়েছে। আমরা যদি একটু পেছন ফিরে দেখি তাহলে আমরা দেখব যে স্বামী সদানন্দের পিসির মুখে গল্পগুলো স্বামী সদানন্দ শুনতেন এবং এই গল্পগুলো সদানন্দ মানে, আমি যদি খুব ভুল না বলে থাকি, গণেন মহারাজ, তাই তো মহারাজ? আচ্ছা, গণেন মহারাজের কাছে উনি শুনতেন এবং এই পিসি কিন্তু নিরক্ষর ছিলেন। তাই লোককথার গল্পগুলোকেই কিন্তু প্রাধান্য দিয়ে নিবেদিতা গ্রহণ করলেন। যে কথাটা আমরা প্রথম থেকেই বলবার চেষ্টা করছিলাম, যে একজন মানুষকে যদি অন্য একটি দেশের মানুষ হয়ে উঠতে হয় তাহলে লোক সংস্কৃতিকে সবার আগে জানতে হবে। তো সুতরাং আমরা প্রত্যেকটি আচরণে, প্রত্যেকটি কর্মে যদি আমরা তাকে দেখবার চেষ্টা করি তাহলে পরে আমরা দেখব নিবেদিতা চেষ্টা করেছিলেন সম্পূর্ণভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা হয়ে ওঠার। যোগিন মা, তিনিও মানে তাকে মা তো বলতেন সবচাইতে বেশি শিক্ষিত পণ্ডিত, তো সেই যোগিন মাও পুরাণের গল্পগুলো নিবেদিতাকে শোনাতেন। ক্রেডল টেলস অফ হিন্দুইজমের
নেপথ্য নির্মাতা বোধহয় খুব সম্ভব যোগিন মায়ের এই গল্পগুলো। আমি একটু আগেই বলছিলাম বিজ্ঞানের ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল। আমি তাই ওইটার আলোচনা না করে শুধু বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রসঙ্গে একটি বক্তব্য রেখেই আমার আজকের বক্তব্য শেষ করব। জগদীশচন্দ্র বোসের প্রতি তার সহায়তার হাত, স্নেহ, এটা আমরা সবাই জানি। কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছিলেন, আমার কি যে ইচ্ছে হয় আপনি চাকরি ও অন্যান্য কাজকর্ম থেকে মুক্ত হয়ে বাংলার বিজ্ঞান রচনার কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করবেন। আমি শুনেছি ওই ক্ষেত্রে আপনার দৃষ্টি আপনার মাতৃভাষায় স্থায়ী দান রেখে যাবে। কি যে প্রয়োজন ব্যাপারটির কি বলবো, ওটি সম্পন্ন করা কত না উচিত। আজ কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নিবেদিতার জন্যই অমর হয়ে আছেন। একটু আগেই কথা হচ্ছিল মাকে, মা কিন্তু নিজেকে আড়ালে রেখে তার সন্তানদেরকে সামনে এগিয়ে দেন। আমরা নিবেদিতার এতক্ষণ যাবৎ যে আলোচনা করবার চেষ্টা করলাম বা যে পর্যালোচনা করবার চেষ্টা করলাম, তাতে কিন্তু আমরা সেই মা নিবেদিতাকে পেয়েছি, যাকে রবীন্দ্রনাথ লোকমাতা নামে ভূষিত করেছিলেন। সকল বিষয়ে বাংলার উত্তরণের পথকে আলোর পথযাত্রী নিবেদিতা আলোক বর্তিকায় উদ্ভাসিত করেছেন। স্বপ্নদর্শী নিবেদিতার স্বপ্নসূত্রকে আশ্রয় করে বাংলা সাহিত্য পৌঁছে গেছে বিশ্বের দরবারে। উত্তরণ ঘটেছে বাংলা ভাষা ও সাহিত্যের। ওম শান্তি 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 হরি ওম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।